আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল ক্লাসরুম এক্সিস মেডিকেল স্কুলের আরো একটি নতুন ক্লিনিক্যাল ডিসকাশন সেশনে। এক্সিস মেডিকেল স্কুল করোনার সূচনা লগ্ন থেকে শিক্ষার্থীদের উপকারের জন্য বিভিন্ন ধরনের ভিডিও করে যাচ্ছে একাডেমিক, ক্লিনিক্যাল, ক্যারিয়ার সহ আরো অনেক কিছু নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আরো একটি নতুন ক্লিনিক্যাল ডিসকাশন সেশন নিয়ে হাজির হয়েছি। জার্নি টুয়ার্ড এক্সেলেন্স এর ধারাবাহিকতায় আমাদের লেজেন্ডারি মেন্টরদের প্রচেষ্টায় এখন পর্যন্ত আমরা 2000 এর অধিক ভিডিও করেছি। আজকে আমাদের ক্লাসের টপিক ক্যান্ডিডিয়াসিস। আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি সুমাইয়া হক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী। আর আমাদের সাথে আছেন খুবই অভিজ্ঞ, স্বনামধন্য এবং খুবই গুণী একজন শিক্ষক, প্রফেসর ডক্টর মাহবুব শাহিন স্যার, আরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা সবাই জানি যে ডার্মাটোলজির মধ্যে ক্যান্ডিডিয়াসিস অনেক বড় একটা অংশ। মোটামুটি 50% কেসই ক্যান্ডিডিয়াসিস এর হয়। স্যার, আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে আমরা ক্যান্ডিডিয়াসিস বলতে কি বুঝি? ধন্যবাদ সুমাইয়া। ক্যান্ডিডিয়াসিস বেসিক্যালি আমরা জানি ক্যান্ডিডা নামক একটি অর্গানিজম, যেটাকে আমরা ঠিক ফাঙ্গাসের ক্যাটাগরিতে ফেলি, সুপারফিশিয়াল ফাঙ্গাস। যদিও ক্যান্ডিডা ডিপ ইনফেকশনও করে, সিস্টেমিক ইনফেকশন করে। এটাকে আমরা নরমাল ইনহেবিটেন্ট হিসেবে ধরি। আমাদের স্কিনে কিন্তু এটা নরমাল ইনহেবিটেন্ট এবং আমাদের গাটেও কিন্তু এটা নরমাল ইনহেবিটেন্ট হিসেবে থাকে জীবনে কোনো কোনো স্টেজে। সো যখন আমাদের বডির ইমিউনিটি ফল করে, অর্থাৎ কোনো ইমিউনো কম্প্রোমাইজ স্টেট ডেভেলপ করে, সেটা যে কোনো ধরনের ইনফেকশনের জন্য হতে পারে, ম্যালনিউট্রিশন, সিভিয়ার ম্যালনিউট্রিশনের কারণে, অথবা কিছু ডিজিজ আছে জানো, যেমন এইডস, এই ধরনের ডিজিজে কিন্তু অনেক সময় এগুলো সাবজেক্টিভ কন্ডিশন হয়। তো এইসব ক্ষেত্রে অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে স্কিন এবং মিউকাস মেমব্রেন, ওই জায়গাতে এখন শোনা যাচ্ছে? জি স্যার। সো আমাদের বডিতে যে কোনো কারণে যখন ইমিউনো কম্প্রোমাইজ স্টেট ডেভেলপ করে, অর্থাৎ বডির ইমিউনিটি যখন কম্প্রোমাইজড হয়ে যায়, তখনই কিন্তু এই ক্যান্ডিডিয়াসিস, এই ক্যান্ডিডা কিন্তু আমাদের ইনফেকশন করে। এই ক্যান্ডিডা ইনফেকশন বেসিক্যালি আমাদের স্কিনকে ইনফেক্ট করে, আমাদের মিউকাস মেমব্রেনকে ইনভলভ করে, পার্টিকুলারলি ওরাল এন্ড জেনিটাল মিউকোসা। সো এই যে ইনফেকশনটা, এই ইনফেকশনটাকে বেসিক্যালি আমরা বলছি ক্যান্ডিডিয়াসিস, দ্যাট ইজ ইনফেকশন কজ বাই ক্যান্ডিডা। আমরা যদি একটু স্লাইডের সাথে সাথে দেখি, দ্যাট ইজ ওভারগ্রোথ। ক্যান্ডিডার যখন ওভারগ্রোথ হয়, সেটা স্কিন হতে পারে, মিউকাস মেমব্রেনের কথা যেটা বললাম, ইভেন নেইলও কিন্তু এটা ইনফেক্ট করে। সো এটাই বেসিক্যালি ক্যান্ডিডিয়াসিস, এবং এটাকে আমরা বলি মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস। সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস কিন্তু আরেকটা টার্ম আছে, যখন বডির সিস্টেম অন্যান্য সিস্টেমকে ইনভলভ করে, সেটাকে আমরা সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস বলি। আজকে মূলত আমরা আলোচনা করব মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস নিয়ে, যেখানে ওরাল এন্ড জেনিটাল মিউকোসাল ইনফেকশন, নেইল ইনফেকশনস, এবং স্কিন ইনফেকশনস, কি ধরনের ইনফেকশন হয় সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। জি, থ্যাংক ইউ স্যার। স্যার, ক্যান্ডিডিয়াসিসের স্যার অনেকগুলা স্পিসিস আছে। তো স্যার, আমরা জানতে চাচ্ছিলাম যে কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিসের জন্য কোন কোন স্পিসিস গুলা দায়ী? মূলত আমরা যদি বলি, মোস্ট কমন যেটা খুব কমনলি আমাদের স্কিন, নেইল এবং মিউকাস মেমব্রেনকে ইনভলভ করে, সেটা হলো এলবিগ্যান্স, ক্যান্ডিডা এলবিগ্যান্স। এবং এই ক্যান্ডিডা ইনফেকশনকে অনেক সময় ক্যান্ডিডোসিসও বলা হয় বিভিন্ন টার্মের কারণে। এছাড়াও আরো কতগুলি স্পেসিস আছে, কিন্তু মূলত যেটা আমাদের ডিজিজের জন্য দায়ী, কমন যে ডিজিজগুলি, সেইটার নাম হলো, সেই স্পেসিসটার নাম হলো ক্যান্ডিডা এলবিগ্যান্স। থ্যাংক ইউ স্যার। স্যার, ক্যান্ডিডা এলবিগ্যান্স সাধারণত আমাদের বডির স্কিনের কোন কোন পার্ট গুলাকে সাধারণত স্যার আক্রমণ করে? সেটা আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখাই সুমাইয়া, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে।
প্রথমত হলো ক্যান্ডিডা যদি সার্ভাইভ করতে হয় তার লিভিং হোস্ট লাগবে। অর্থাৎ আমাদের লিভিং হিউম্যান বডিতে কিন্তু এটা সার্ভাইভ করতে পারে, ডেড বডিতে কিন্তু এটা সার্ভাইভ করে না। কারণ আমরা বলেছি এটা কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট আমাদের যে আমাদের বডি থেকে বেসিক্যালি সে নিউট্রিশনটা নেয়। এবং এটা হিউম্যান ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর্লি ইনফেন্সিতে সাধারণত এটা দেখা যায়, যেখানে এটা কোনো ডিজিজ বেসিক্যালি তৈরি করে না। ইভেন আমাদের যে স্কিনে থাকে, হ্যাঁ, আমাদের যে স্কিনে থাকে এটা, এবং এটা মিউকাস মেমব্রেন থাকে, বিশেষ করে অ্যানাল, ওরাল এবং জেনিটাল মিউকোসাতে। সেই জায়গাগুলিতে নর্মাল ইমিউন স্টেটে কিন্তু এটা কোনো ইনফেকশন করে না। কিন্তু যখন বডির ইমিউনিটি কমে যায়, যেটা আমি আগেও বলেছি, তখনই কিন্তু এটা ইনফেকশন করে। কোন কোন জায়গায় করে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। ওরাল ক্যাভিটি মোস্ট কমনলি আমরা বিশেষ করে যারা অন্তত 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ারের স্টুডেন্ট আছে এবং যারা মেডিসিনের ওয়ার্ডে যাদের বিচরণ আছে, যারা দেখেছে মেডিসিন ওয়ার্ডে, সেখানে তারা যদি ক্রনিক ডিজিজের কোনো পেশেন্ট দেখে থাকে, কোনো মেলিগনেন্সির পেশেন্ট দেখে থাকে, অথবা ক্রনিক কোনো ইনফেকশন লাইক টিউবারক্লোসিস ইনফেকশন, অথবা কোনো HIV AIDS এর পেশেন্টের যদি কেউ দেখে থাকে, তাহলে যদি তারা খেয়াল করে ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করলে, অথবা কোনো পেশেন্ট যদি দীর্ঘদিন ধরে স্টেরয়েড পাচ্ছে, হ্যাঁ, অথবা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক পাচ্ছে, অথবা সিভিয়ার ম্যালনিউট্রিশনে ভুগছে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে তারা যদি খেয়াল করে ওরাল ক্যাভিটি এক্সামিন করে, এই ধরনের ফাইন্ডিংস পাবে। এই ধরনের হোয়াইটিশ প্যাচ বা প্লেকও আমরা বলতে পারি, বোধ বাক্কাল মিউকোসাতে আছে, তারপরে প্যালেটে আছে, টাঙে আছে। সো ওরাল ক্যান্ডিডিয়াসিস এর পিকচারটা জাস্ট লাইক দ্যাট। এবং আমরা যদি বলতে পারি, যদিও এটাকে বলা হচ্ছে 50% নর্মাল ফ্লোরা, হেলদি মাউথে কিন্তু এটা থাকে। সো ইনফেকশন কখন হয় সেটা আমরা সুন্দর করে বলার চেষ্টা করলাম। সো এটা হলো আরো কিছু ফটোগ্রাফ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যালেটের মধ্যে আছে, টাঙে আছে। সো ক্যান্ডিডাল ওরাল ক্যান্ডিডিয়াসিস সাধারণত খুব কমন, এবং কোন কোন কন্ডিশনে পাওয়া যায় সেটা আমরা বলার চেষ্টা করলাম। এছাড়াও যদি আমরা দেখি অ্যাঙ্গুলার চিলাইটিস, অর্থাৎ আমার ওরাল ক্যাভিটির ওরাল অরিফিসের যে দুইটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, সেই অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ইনভলভমেন্ট হয়, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার চিলাইটিস। ইনফ্লামেশন হয়, এবং এই ইনফ্লামেশনের একটা অন্যতম কারণ, অনেক কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো ক্যান্ডিডা। এবং এরকম দেখা যায় দিস ইজ অ্যাঙ্গুলার চিলাইটিস ডিউ টু ইনফ্লামেশন। সো এটা সাধারণত যেটা বললাম যে আন্ডারলাইং ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, এটা যে কোনো কারণেই হোক, তখন কিন্তু এই ধরনের কন্ডিশন আমরা দেখতে পাই। তারপরে যদি আমরা আসি ভ্যাজাইনাল, ভালভো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ভ্যাজাইনা কে ইনভলভ করে, ভ্যাজাইনাল মিউকোসা ভালভাকে ইনভলভ করে। এবং আমরা যদি একটু দেখি মেল জেনিটালিয়া, প্রিপিউস এবং গ্ল্যান্স পেনিস কেও এটা ইনভলভ করে। এরপরে আসি আমরা স্কিন ইনভলভমেন্টের মধ্যে মোস্ট কমন হলো আমাদের বডির যে ফ্লেক্সর গুলি আছে, ফ্লেক্সোরাল পার্ট, যেমন আমরা যদি এক্সিলা ধরি, গ্রোইন ধরি, হ্যাঁ, তারপর আমরা বাচ্চাদের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখি, এটা হলো অ্যাডাল্টের ক্ষেত্রে এক্সিলা, এবং উপরের ছবিটা হলো ইনফ্রামেমারি এরিয়া, ফিমেলের ক্ষেত্রে ইনফ্রামেমারি এরিয়া, এবং বাচ্চাদের উপরের ছবিটা যদি দেখি আমরা, গলার যে জায়গাটা, নেকের ফ্রন্টাল এরিয়াতে, এখানে বাচ্চাদের অনেক সময় ফোল্ড থাকে, বডি ফোল্ড তৈরি হয়, এই জায়গাটাতে সাধারণত ক্যান্ডিডাল ইনফেকশন হয়, এটাকে আমরা ইন্টারট্রিগো বলি। এবং নিচের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্রামেমারি এরিয়াতে এটা হচ্ছে। এছাড়াও এই খুব কমনলি যে ফিঙ্গার ওয়েব, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিসের কথা আমি হয়তো বলি না, ডায়াবেটিস কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কজ ইমিউনোসাপ্রেশনের জন্য। সো ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন যদি ডায়াবেটিসের জন্য, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কন্ডিশনগুলি দেখি। সো এই ফিঙ্গার ওয়েব, টো ওয়েব, এইসব জায়গাগুলিতে, এটা টো ওয়েব, এটা খুব কমন ইনফেকশন। সো এখানে ক্যান্ডিডা খুব কমনলি এই জায়গাগুলিতে ইনভলভ করে। এছাড়া আমরা ন্যাপকিন ডার্মাটাইটিস, অর্থাৎ বাচ্চারা যে ন্যাপকিন পরানো হয়, সেই এরিয়াতে কিন্তু অনেক সময় কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে, আবার ওইখান থেকে কিন্তু আবার কিন্তু ক্যান্ডিডাল ইনফেকশনও হতে পারে। এছাড়াও নেইল ফোল্ড আমরা জানি নেইল ফোল্ড কাকে বলে, এখানে ল্যাটারাল এবং প্রক্সিমাল নেইল ফোল্ড ইনভলভ হয়েছে। দিস ইজ প্যারোনাইকিয়া, ইনফ্লামেশন অফ দ্য নেইল ফোল্ড আমরা জানি প্যারোনাইকিয়া, এবং এটা ক্যান্ডিডা দিয়ে কমনলি হতে পারে, এবং ক্যান্ডিডা দিয়ে কমনলি ফিঙ্গার নেইলে হয়।
টোনেলেও হতে পারে। সো ক্যান্ডিডাল প্যারানাইকি অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। সো অ্যাকিউটের চিত্রটা এরকম, ক্রনিকের চিত্রটা এরকম। নেইল ইনভলভমেন্ট, ক্যান্ডিডাল ওনাইকোমাইকোসিস। ক্যান্ডিডাল ওনাইকোমাইকোসিস ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এখানে নেইল ব্যাড, নেইল প্লেট কে ইনভলভ করেছে, নেইল প্লেট কে ইনভলভ করেছে, অন্যান্য নেইলগুলি ইনভলভ হয়েছে, নেইল ডিস্ট্রফি আছে। এখানে হলো এটাকে আমরা বলতে পারি ফুট নেইল, এখানেও ডিস্ট্রফি আছে, চেঞ্জ আছে, কালার চেঞ্জ আছে। সো ক্যান্ডিডাল ওনাইকোমাইকোসিস। এছাড়াও মিউকোকিউটিনাস ক্যান্ডিডিয়াসিস, ক্রনিক মিউকোকিউটিনাস ক্যান্ডিডিয়াসটিকে এটাকে বলা হয় জেনেটিক ডিজিজ, যেখানে একসাথে বেশ কয়েকটা এরিয়া ইনভলভমেন্ট হয়, যেমন ওরাল মিউকোসা, একই পেশেন্টের ওরাল মিউকোসা ইনভলভমেন্ট হয়, স্কিনের যে ফোল্ড গুলি আছে সেটা ইনভলভমেন্ট হয়, নেইল ইনভলভমেন্ট হয়। সো দিস ইজ এ ক্রনিক মিউকোকিউটিনাস ক্যান্ডিডিয়াসিস। কনজেনিটাল কিউটিনাস ক্যান্ডিডিয়াসিস, এটা হতে পারে, এটা তো বডির স্কিনে সাধারণত হয়, মেকুলোপেপুলার র্যাশ এবং জেনারেলাইজড হয়, এবং সাধারণত দেখা যায় জন্মের সময় বা জন্মের পর পরই সাধারণত আমরা এটা দেখতে পাই। সো আমি যেটা দেখানোর চেষ্টা করলাম সুমাইয়া, বেসিক্যালি দিজ আর দ্য কমন সাইট আমাদের যেখানে এই ক্যান্ডিডা আমাদের ইনফেকশন করতে পারে আমাদের স্কিনকে, আমাদের নেইলকে এবং আমাদের মিউকাস মেমব্রেনকে। থ্যাংক ইউ স্যার। স্যার এই ক্যান্ডিডা স্যার ওটা কি ট্রান্সমিশন হতে পারে ফ্রম ম্যান টু ম্যান? বেসিক্যালি আমি কিন্তু বলেছি বেসিক্যালি ট্রান্সমিশনের প্রয়োজন হয় না সুমাইয়া, এটা নরমাল ইনহেবিটেন্ট, কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু ক্যান্ডিডা আছে এবং এটা নরমাল ইনহেবিটেন্ট হিসেবে আছে, কিন্তু যখন আমাদের বডির ইমিউনিটি কমে যাবে তখনই কিন্তু এই নরমাল ইনহিবিট, যেটা নরমাল ফ্লোরা আমরা বলি, সেটা কিন্তু ইনফেক্ট করবে। সুতরাং এখানে স্প্রিডের কোনো প্রয়োজন নেই। ইভেন এটা স্প্রিড হলেও যার ইমিউনিটি ভালো তাকে কিন্তু কখনো এটা তার ডিজিজ তৈরি করতে পারবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাদের ইমিউন কম্পিটেন্ট, দোজ হু আর ইমিউনো কম্পিটেন্ট, ক্যান্ডিডা ক্যানট ইনফেক্ট হিম অর হার। Only immunocompromised patients are actually infected, and these immunocompromised states I have already mentioned that it may be due to diabetes, it may be due to any other infections like tuberculosis, it may be due to AIDS, it may be due to the broad spectrum antibiotics or steroid, chronic long-term steroid. As you know, all these are immunosuppressive conditions and can definitely leads to development of the candidal infections. জি স্যার। স্যার আমরা তো পেশেন্ট দেখে বুঝতে পারবো যে তার ক্যান্ডিডা হয়েছে, কিন্তু স্যার পেশেন্ট আমাদের কাছে কি হিস্ট্রি দিতে পারে? পরিষ্কারভাবে কিন্তু আমি এই ছবিগুলি দেখানোর চেষ্টা করলাম। এই ছবিগুলি যদি একটু খেয়াল করে দেখো, বিশেষ করে ওরাল ক্যান্ডিডিয়াসিস, যারা ওরাল ক্যান্ডিডিয়াসিস রোগীরা এসে বার্নিং এর কমপ্লেইন করবে, যে তার মুখে জ্বালা পোড়া করে, সে খেতে পারে না, খেলে তার ঝাল লাগে, এই ধরনের কমপ্লেইনগুলি সাধারণত আমরা ওরাল ক্যান্ডিডিয়াসিস পেশেন্টের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। স্কিনের যে এরিয়াগুলি দেখালাম সেই জায়গাগুলিতে যখন ইনফেকশন হবে ডেফিনেটলি তার স্কিনে কিছু চেঞ্জ আসবে, যেটা আমরা ছবিতে দেখালাম। সেখানেও বার্নিং হবে, কখনো কখনো ইচিং হয়, বাট নট ভেরি কমন। এবং এখানে ম্যাসারেশন হয়, এখানে কিছু উজিং থাকে, একিউট কন্ডিশন হলে উজিং থাকবে, হ্যাঁ, এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এখানে হতে পারে। সো নেইলে যখন হবে, নেইল ডিসফিগারেশন হবে, আমরা ছবিগুলি দেখালাম, এবং পেশেন্টরা কিন্তু বেসিক্যালি তারা আসে তাদের বডির যে ডিসফিগারমেন্ট, স্কিনের যে ডিসফিগারমেন্ট, নেইলের ডিসফিগারমেন্ট, তাদের যে খুব সিভিয়ার ইচিং হয় বা সিভিয়ার পেইন হয়, এই ধরনের কোনো কমপ্লেইন নাই, কিন্তু তাদের ডিসফিগারমেন্ট হয়। কারণ একটা সুন্দর মেয়ের নেইলের মধ্যে যদি এরকম ডিস্ট্রফি হয়, ডেফিনেটলি এটা তার জন্য ভালো না, দেখতে ভালো লাগবে না, এবং এটা ক্রনিক ডিজিজ দীর্ঘদিন ধরে। সো এটা সে ডিসকমফোর্ট ফিল করবে। একটা বাচ্চার যদি ক্যান্ডিডাল ইন্ট্রাট্রিগো হয়, সেখানে তো ডেফিনেটলি সে ডিসকমফোর্ট ফিল করবে, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, অন্যান্য ইনফেকশন হবে। ঠিক একইভাবে তার যদি জেনিটাল এরিয়া ইনভলভমেন্ট হয়, সেখানে তার সেক্সুয়াল প্রবলেম হবে, এবং সেটা ডেফিনেটলি তার এই যে বার্নিং সেন্সেশন করবে। সো রিগার্ডিং দ্য সাইন সিমটম, পেশেন্টের ডিসফিগারমেন্টটা একটা ইম্পর্টেন্ট, and second one হলো তার বার্নিং। মোস্ট অফ দ্য কেসে বার্নিংটা নিয়েই বেসিক্যালি পেশেন্টরা আমাদের কাছে আসে, তাদের কমপ্লেইনটা থাকে বার্নিং। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা যখন নেকেড আইয়ে বুঝতে পারলাম, ডায়াগনোসিস করতে পারলাম যে এটা ক্যান্ডিডিয়াসিস, তখন স্যার আমরা কোন এরিয়ার জন্য ট্রিটমেন্টটা স্যার কিভাবে দিব? আচ্ছা, এখানে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করলাম, কিন্তু আমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিসটাও কিন্তু কখনো কখনো ইম্পর্টেন্ট। যদিও
আমি যেই কেসগুলি দেখালাম, এই কেসগুলি দেখে সবসময় হয়তো আমরা কনফার্ম হতে পারবো না। যেমন এই নেইলের কেসটা দেখে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে whether it is candida onychomycosis or dermatophyte onychomycosis. সো এই দুইটা জায়গা ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু আমাদেরকে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যাজ ওয়েল এজ কালচার, এই দুইটা টেস্ট কিন্তু ল্যাবরেটরি টেস্ট কিন্তু আমাদের করা লাগবে। ঠিক একইভাবে আমরা যদি এই স্কিনের ফাইন্ডিংস গুলি দেখতে যাই, ক্লিনিক্যালি এগুলি বোঝা যায়, এটা ক্লিনিক্যালি খুব সহজে বোঝা যায়, দিজ আর দ্য ভেরি কমন সাইট। এবং আমরা যদি এক্সপিরিয়েন্সড হই বা আমরা যদি হিস্ট্রি মিলাই, একটা ডায়াবেটিক পেশেন্ট যদি সেই ধরনের ফাইন্ডিংস নিয়ে আসে, অথবা একজন হাউস ওয়াইফ সে যে নাকি প্রচুর পানির কাজ করে, অথবা একজন ওয়াশারম্যান যে প্রচুর পানির কাজ করে, তার যদি এই ধরনের ফাইন্ডিংস নিয়ে আসে, আমরা কিন্তু ইনিশিয়ালি ক্লিনিক্যালি আমরা কিন্তু খুব কনফিডেন্টলি ডায়াগনোসিস করতে পারবো দিস ইজ এ কেস অফ ক্যান্ডিডাল ইআইবি, দ্যাট ইজ ইরিউশিও ইন্টারডিজিটালিস ব্লাস্টোমাইসিটিকা। সো এই ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপর বেস করে কিন্তু আমরা চিকিৎসা দিতে পারবো। এছাড়া এই জায়গাগুলিতে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু কখনো যদি কনফিউশন হয়, তো সেই ক্ষেত্রে ইভেন কখনো যদি আমরা ট্রিটমেন্ট দেওয়ার পর রেসপন্স না করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরো কিছু ল্যাবরেটরি টেস্ট করতে হবে। সো মোস্ট অফ দ্য কেসে ক্লিনিক্যালি আমরা কিন্তু দেখে ডায়াগনোসিস করে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। যদি আমরা আমাদের ট্রিটমেন্ট রেসপন্স না করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ল্যাবরেটরি টেস্ট আমরা সাধারণত করি। ল্যাবরেটরি টেস্টের মধ্যে আমরা সাধারণত মাইক্রোস্কোপিক টেস্ট, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এবং কালচার, বায়োপসিও করা হয়। আমি একটু দেখাচ্ছি। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আমরা মাইক্রোস্কোপের নিচে আমরা যদি উপরের ছবিটা দেখি, ক্লিয়ার কাট স্পোর্স এন্ড হাইপি দেখতে পাবো, যে দ্যাট ইজ ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ ক্যান্ডিডা অ্যালবিকেন্স আন্ডার মাইক্রোস্কোপ। এছাড়াও কালচার করতে পারি, নিচের ছবিটা আমরা দেখতে পাচ্ছি কালচারে ক্যান্ডিডার গ্রোথটা কেমন হবে। কখনো কখনো কনফিউজড কেসগুলিতে আমাদের কিন্তু স্কিন বায়োপসি করা লাগতে পারে, এবং সেখানে পাস ট্রেনিং করলে আমরা কিন্তু নন সেপ্টেড হাইপি দেখে আমরা কিন্তু কনফার্ম হতে পারি। সো এখন পর্যন্ত আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আমরা কিন্তু 80 to 90% কেস কিন্তু আমরা বেসিক্যালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দিয়ে এবং পেশেন্টের রেসপন্স করে যায়। এখন আসি চিকিৎসা, যেটা তুমি প্রশ্ন করেছো। ট্রিটমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো প্রথমে হাইজিন মেনটেন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আন্ডারলাইং কজটাকে খুঁজে বের করা। আমি যেটা বলেছি, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় তার ইমিউনো সাপ্রেসিভ বা ইমিউনো কম্প্রোমাইজ কোনো কন্ডিশন আছে কিনা, যেমন তার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ, তার যদি সেটা থাকে সেটাকে কন্ট্রোল করা, তার ম্যাল নিউট্রিশন আছে কিনা সেটাকে কন্ট্রোল করা, সে ব্রড স্পেকট্রাম কোনো অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন খাচ্ছে কিনা, অথবা কোনো স্টেরয়েড নিচ্ছে কিনা লং টার্ম। সো এই যে বিষয়গুলি, এগুলিকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে অ্যাকর্ডিংলি আমরা যদি ট্রিটমেন্ট দেই, তাহলে ডেফিনেটলি পেশেন্ট কিন্তু ইমপ্রুভ করে যাবে। সো লাইফস্টাইল ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা হাউস ওয়াইফ আছে, যারা প্রচুর পানির কাজ করে, হাত ধোয়, সারাদিন পানির কাজ করে, হাত পরিষ্কার রাখে, মানে ড্রাই রাখে না, তাদের জন্য ডেফিনেটলি এই জায়গাগুলিতে তাদের কিন্তু অ্যাডভাইস করতে হবে তাদের হাতটাকে ড্রাই রাখার জন্য, ক্লিন রাখার জন্য। হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেশনস এর মধ্যে সাধারণত আমরা দুই ধরনের মেডিকেশনস দেই। মাইল্ড কেসের ক্ষেত্রে আমরা টপিক্যাল প্রিপারেশন দেই, বাট মডারেট টু সিভিয়ার বা এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হলে সেক্ষেত্রে আমাদের সিস্টেমিক ড্রাগ দিতে হয়। আমরা একটু দেখি টপিক্যাল প্রিপারেশন গুলির মধ্যে সাধারণত আমরা জানি বাজারে নিস্টাটিন পাওয়া যায়, মাইক্রোনাজল পাওয়া যায়, এগুলি ওরাল ফর্মেও পাওয়া যায়, এবং টপিক্যাল স্কিনের জন্য পাওয়া যায়। বিশেষ করে ওরাল ক্যাভিটিতে যদি হয়, মিউকোকুটিনাস ক্যান্ডিডিয়াস বা ওরাল ক্যান্ডিডিয়াস এর জন্য ড্রপ হিসাবে পাওয়া যায়, জেল হিসাবে পাওয়া যায়, আমরা জানি। আর স্কিনের জন্য আমরা জানি ক্রিম হিসাবে পাওয়া যায়, নরমাল ক্রিম বা লোশন হিসাবে আছে। সো এই প্রিপারেশন গুলি আমরা ইউজ করতে পারি, নিস্টাটিন, মাইক্রোনাজল, ক্লোট্রাইমাজল, সাইক্লোপাইরক্সটাও এখন আসছে, সালকোনাজল আমাদের দেশে বোধহয় এখনো আসে নাই। সিস্টেমিক ড্রাগের মধ্যে আমরা ফ্লুকোনাজল এবং কিটোকোনাজল দিতে পারি, তার মধ্যে ফ্লুকোনাজলটাই প্রেফার্ড, 150 মিলিগ্রাম উইকলি অথবা 50 মিলিগ্রাম পার ডে, 2 to 4 weeks, কমপ্লিট কিউর রেট অলমোস্ট 82 to 100% কেসে। প্রগনোসিস নরমাল যে ক্যান্ডিডিয়াসিস সেটার খুবই ভালো, কিন্তু কনজেনিটাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রেও ভালো। আনট্রিটেড যদি হয় কনজেনিটাল ক্যান্ডিডিয়াসিস, সেক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেট কিন্তু 8 to 40%. সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনজেনিটাল ক্যান্ডিডিয়াসিস ক্ষেত্রে, দো ইট ইজ ভেরি ভেরি রেয়ার,
ক্রনিক মিউকোরিনাস ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রেও সেটার ক্ষেত্রে প্রগনোসিস ভালো, দো ইট ইজ নট এ কিউরেবল ডিজিজ, but it's a chronic infection, but we can control it with our treatment that I have mentioned. So that's all about our candidiasis regarding management. So any questions, Sumaya? জি স্যার। স্যার ক্যান্ডিডিয়াসিস যদি ট্রিট না করা হয় তো স্যার তখন কমপ্লিকেশন স্যার কি হতে পারে স্যার? কমপ্লিকেশনস এর ক্ষেত্রে যেটা বললাম, কনজেনিটাল কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস যদিও এটা রেয়ার, যেমন এটাতে কিন্তু মর্টালিটি রেট 8 to 40%, অনেক কিন্তু, হ্যাঁ। আর আমরা ওরাল ক্যান্ডিডিয়াসিস যদি আমরা এটা যদি ট্রিটমেন্ট না করি, ডেফিনেটলি এটা এক্সটেন্ড করবে। ছোট্ট একটা জায়গায় যদি ইনভলভমেন্ট হয়, এটা আস্তে আস্তে স্প্রেড করবে থ্রু আউট দ্য ফেস, হবে প্যালেট ইনভলভ করবে, টাং ইনভলভ করবে, ফ্যারিংসকে ইনভলভ করবে। সো আমাদের স্কিনে যদি পার্টিকুলার কোনো জায়গায় থাকে, একটা এক্সিলাতে থাকে, দুইটা এক্সিলা ইনভলভ করবে, গ্রোইন গুলিতে ইনভলভ করবে, এক্সটেনশন হবে, হ্যাঁ। এবং ডেফিনেটলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, এবং ডেফিনেটলি পেশেন্ট সাফার করবে। সো দিস আর দ্য কমপ্লিকেশনস। জি স্যার। স্যার আমরা তো অনেক সময় ক্যান্ডিডিয়াসিসের সাথে ডার্মাটোফাইটস বা অন্য কোনো ইনফেকশন গড়াই ফেলতে পারি। তো স্যার ওগুলোর সাথে আমরা ডিফারেনশিয়েট করে কিভাবে বুঝবো যে এটা ক্যান্ডিডিয়াসিস? প্রথম কথা হলো কনফিউশনটা কোথায় হয়? কনফিউশনটা বেসিক্যালি হয় হলো টিনিয়া ক্রুরিস এর ক্ষেত্রে, অর্থাৎ গ্রোইনে যখন হবে অথবা এক্সিলাতে যখন হবে তখন কনফিউশন হবে, নেইলে যখন হবে তখন কনফিউশন হবে। সো অন্য ক্ষেত্রে কনফিউশন হওয়ার খুব একটা সুযোগ নাই। সো আমরা যদি গ্রোইনের কথা চিন্তা করি, গ্রোইনে কিন্তু ডার্মাটোফাইট ইনফেকশন হয়, দ্যাট ইজ টিনিয়া ক্রুরিস, এবং ক্যান্ডিডাল ইনফেকশন হয় ক্যান্ডিডাল ইন্ট্রাট্রিগো, দুটাই কিন্তু গ্রোইনে হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে চাই, ক্যান্ডিডাল ইন্ট্রাট্রিগোর ক্ষেত্রে দেখবো যে হোয়াইট ম্যাসারেটেড লেশন, সাদাটে ম্যাসারেশন থাকবে, হোয়াইটিশ ম্যাসারেশন, এবং এখানে কোনো বর্ডার থাকবে না। ইনফ্যাক্ট এটা ইল ডিফাইন বর্ডার থাকবে। কিন্তু টিনিয়া ক্রুরিসের ক্ষেত্রে আমরা কিন্তু ক্লিয়ার কাট একটা বর্ডার পাবো, একটি মার্জিন পাবো, এবং রিং এর মতো এটা সবসময় থাকবে না, কিন্তু একটা বর্ডার থাকবে, যে বর্ডারটা আস্তে আস্তে স্প্রেড করবে পেরিফেরির দিকে। সো এটা হলো ক্লিনিক্যাল একটা ডিফারেন্সিয়েশন। আর ক্যান্ডিডিয়াসিস যদি কারোর ইন্টারট্রিগু থাকে, সেক্ষেত্রে তাদের ওরাল মিউকোসা ইনভলভমেন্ট হতে পারে, এবং ডেফিনেটলি ফাইনালি আমাদের কনফার্ম করতে হবে ল্যাবরেটরি টেস্ট করে, যেখানে আমরা আন্ডার মাইক্রোস্কোপ স্ক্র্যাপিং করতে পারি। ডেফিনেটলি এখানে ক্যান্ডিডার ফাইন্ডিংস এবং ডার্মাটোফাইটের ফাইন্ডিংস দেখে আমরা বুঝতে পারবো, ডিফারেন্সিয়েট করতে। ইভেন কালচার যদি প্রয়োজন হয়, যদিও কালচারটা প্র্যাকটিক্যালি আমরা খুব বেশি করি না, সেই ক্ষেত্রে কালচারও করা যেতে পারে। অনেক সময় কিন্তু আমরা এই ধরনের সিচুয়েশনে, বিশেষ করে ক্যান্ডিডাল ইন্ট্রাট্রিগুর সাথে ফ্লেক্সুরাল সোরিয়াসিস, আমি একটু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি এখানে দেখাতে চাই। যে আমি যেই ক্যান্ডিডার ছবিগুলি দেখালাম, কিছু কিছু ডিজিজ আছে যেগুলি আসলে অনেক সময় কনফিউজ করে, যেটা কি ক্যান্ডিডিয়াসিস নাকি অন্য কিছু। আমি একটু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ওরাল ক্যান্ডিডিয়াসিস, পেশেন্টের সাথে কনফিউজ হতে পারে এই ওরাল লাইকেন প্ল্যানাস। অনেক সময় ওরাল ক্যান্ডিডিয়াসিস সাথে কনফিউজ হতে পারে, কারণ বাক্কাল মিউকোসাতে এটা ইনভলভ হয়, টাং ইনভলভমেন্ট হয়। একটু ভালো করে দেখলে হয়তো বোঝা যাবে ক্লিনিক্যালি, তারপরে অনেক সময় টেস্ট করে কনফার্ম করা যেতে পারে। এটা খুবই কনফিউজড হয় ফ্লেক্সুরাল সোরিয়াসিস সাথে ক্যান্ডিডিয়াসিস, বিশেষ করে যেটা আমি বললাম গ্রোইনে যদি হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের বায়োপসি করা লাগে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। স্ক্র্যাপিং করে অনেক সময় তো আমরা বুঝতে পারি না, মাইক্রোস্কোপি এক্সামিনেশন, সেই ক্ষেত্রে বায়োপসি করলে আমরা কিন্তু কনফার্ম হই whether it is flexural psoriasis or candidiasis intertriginous area। এছাড়া কন্টাক্ট ডার্মাটাইটিস সাথে ক্যান্ডিডা কনফিউজ হতে পারে, সেবোরিক ডার্মাটাইটিস সাথে অনেক সময় ক্যান্ডিডা কনফিউজ হতে পারে, যেটা ক্যান্ডিডাল ইন্টারট্রিগো। সো এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। জি স্যার। স্যার কিছু পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় রিকারেন্ট ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে। স্যার ওই পেশেন্টদের ক্ষেত্রে স্যার এটা হওয়ার কারণ কি? এটার পিছনে কি কোনো আন্ডারলাইং হিডেন কজ থাকতে পারে? কারণ থাকতে পারে। একটা পেশেন্ট, তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, তার ম্যালনিউট্রিশন আছে, তার ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস, সে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খাচ্ছে। সো এই ধরনের আন্ডারলাইং কন্ডিশন যদি থাকে, আমি যতই তাকে ট্রিটমেন্ট দেই, তার কিন্তু রিকারেন্ট হবে।
সুতরাং শুরুতে কিন্তু আমি একটা কথা বলেছি যে ক্যান্ডিডা কিন্তু নরমাল ইনহেবিটেন্ট আমাদের স্কিনের এবং মিউকাস মেমব্রেন। যখনই আমাদের বডির ইমিউনো কম্প্রোমাইজ স্টেট ডেভেলপ করে, ইমিউনিটি কমে যায়, ইমিউনো সাপ্রেশন হয়, তখনই কিন্তু এগুলি গ্রোথ হয়। সুতরাং যাদেরই ক্যান্ডিডা ইনফেকশন পাবো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলি খোঁজার চেষ্টা করবো। শুধু যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট দেই, পেশেন্ট কিন্তু পুরোপুরি বেনিফিটেড হবে না, পেশেন্টের রিল্যাপস হবে, রিকারেন্স হবে, হ্যাঁ, এবং পেশেন্ট কিন্তু সাফার করবে। সেজন্য এই কিউটিনিয়াস এবং মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে, অর্থাৎ নেইল, স্কিন এবং মিউকাস মেমব্রেন ইনফেকশন বাই ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আন্ডারলাইং কজ গুলিকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার জানা মতে আমি ক্যান্ডিডিয়াসিস এর সম্বন্ধে সব প্রশ্ন করেছি। কিন্তু স্যার তারপরও কোনো ইনফরমেশন থাকতে পারে যেটা স্টুডেন্টদের জন্য ইম্পোর্টেন্ট। স্যার, এরকম কোনো ইনফরমেশন থাকলে আপনি স্যার যদি দিতেন। ক্যান্ডিডিয়াসিস নিয়ে আসলে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য একটাই বলা যে ক্যান্ডিডিয়াসিস বেসিক্যালি খুব কমন একটা ডিজিজ, কমন স্কিন এবং মিউকাস মেমব্রেন ডিসঅর্ডার। বিশেষ করে স্টুডেন্টরা যখন ওয়ার্ডে যাবে, আমি কিন্তু খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছি, ইভেন মেডিসিন ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড, পেরি ওয়ার্ডে কিন্তু তারা এই কিউটিনিয়াস এবং মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস পেশেন্ট কিন্তু তারা খুব কমনলি দেখতে পাবে। এবং ওই রোগীগুলি কিন্তু ক্যান্ডিডিয়াসিসের জন্য ভর্তি হয় নাই, তারা ভর্তি হয়েছে অন্য সমস্যার জন্য। কেউ হয়তো ভর্তি হয়েছে ক্রনিক লিভার ডিজিজের জন্য, কেউ হয়তো ভর্তি হয়েছে লিউকেমিয়ার জন্য, কেউ হয়তো ভর্তি হয়েছে তার সিভিয়ার ম্যালনিউট্রিশন নিয়ে, বাচ্চারা অনেক সময় ভর্তি হয়, কারো হয়তো ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে ভর্তি হয়েছে। সো এই ধরনের রোগীরা কিন্তু শুধু ক্যান্ডিডিয়াসিসের জন্য ভর্তি হয় না, তারা অন্য ডিজিজের জন্য ভর্তি হয়। এবং তখন কিন্তু তাদেরকে যদি প্রপারলি এক্সামিন করা হয়, তখন দেখা যায় তাদের ইমিউনো কম্প্রোমাইজ স্টেটের কারণে তাদের কিন্তু ওরাল ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করেছে, অথবা ভেজাইনাল, ভালো ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করেছে, অথবা কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস ডেভেলপ করে, যেটা বললাম যে ইন্টারট্রাইজিনাস এরিয়াগুলি। কারো কারো ক্ষেত্রে নেইল ইনফেকশন হয়, ক্যান্ডিডাল ওনাইকোমাইকোসিস ডেভেলপ করেছে। সো এই বিষয়গুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে, বিশেষ করে কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে অবশ্যই আমরা যখনই এই পেশেন্টগুলি দেখব, আমি আজকে যে ছবিগুলি দেখালাম, আশা করছি আজকের পরে আমাদের স্টুডেন্ট যারা আছেন, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, ওনারা কিন্তু ক্যান্ডিডিয়াসিস খুব সহজে ডায়াগনোসিস করতে পারবেন। ডিফারেন্ট প্রেজেন্টেশন নিয়ে আসছে ক্যান্ডিডিয়াসিস রোগীরা। এবং ডায়াগনোসিস যখন করবেন, ডায়াগনোসিস করার পরে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আন্ডারলাইং কজটা কি। এবং যখন উনি এই আন্ডারলাইং কজটা খুঁজে বের করতে পারবেন এবং সেটাকে ফোকাস করবেন, তাহলে উনি খুব সুন্দরভাবে এবং খুব সফলভাবে এই ক্যান্ডিডিয়াসিসের পেশেন্টকে কিন্তু ম্যানেজ করতে পারবেন। এবং ক্যান্ডিডিয়াসকে ম্যানেজ করার জন্য কিন্তু খুব সিম্পল যে মেডিসিনগুলি বাজারে আছে, আমি দেখানোর চেষ্টা করলাম। কিউটিনিয়াসের জন্য সাসপেনশন বা ড্রপ অথবা জেল, কিউটিনিয়াসের জন্য টপিক্যাল প্রিপারেশন এবং ওরাল প্রিপারেশন, যেগুলি আমি বলার চেষ্টা করলাম। এই ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই ক্যান্ডিডিয়াসিস, কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিসকে কিন্তু, মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসকে কিন্তু খুব সহজেই চিকিৎসা করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডায়াগনোসিস এবং আন্ডারলাইং কজটাকে খুঁজে বের করা। এটাই হলো আজকের এই লেকচারে আমি মূলত ফোকাস করতে চাই। এই জায়গাটায় আমাদের স্টুডেন্টরা যদি মনে রাখে, এই জায়গাটা যদি খেয়াল রাখে এবং এই জায়গাটায় যদি তারা রোগী দেখার সময় ফোকাস করে, তাহলে নিঃসন্দেহে এই কেসগুলিকে তারা খুব সহজে ডায়াগনোসিস করতে পারবে এবং সুন্দরভাবে তারা এটা ম্যানেজ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ। এত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে এত সুন্দর করে ক্যান্ডিডিয়াসিস বোঝানোর জন্য, এবং ছবির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সব স্টুডেন্টরাই বুঝতে পারবো, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে। ধন্যবাদ সুমাইয়া, ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে। তোমাদের এই যে প্রচেষ্টা, এটা অব্যাহত থাকুক। নিশ্চয়ই আমাদের এই ক্লাসগুলির মাধ্যমে আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা কিছুটা হলেও উপকৃত হচ্ছে। ইনশাল্লাহ আশা করছি সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আমাদের স্টুডেন্টদের সামনে আসবো। সবাই ভালো থাকো, করোনায় আমরা সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকি। ধন্যবাদ তোমাকে, আবারও এক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।